আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, শিক্ষার্থী এবং হোমিওপ্যাথিক চিকিৎসক ভাই ও বোনেরা, নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেই বিষয়টা বর্তমান সময়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান সময়ে যৌন রোগের বিভিন্ন রকম অপপ্রচার এবং হোমিওপ্যাথি নিয়ে অপপ্রচার, যে জিনিসটাকে আমাকে খুব বেশি করে নাড়া দিয়েছে। এজন্য আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে দিক নির্দেশনামূলক একটা যৌন রোগের উপরে একটা ক্লাস নেওয়া দরকার, যাতে সাধারণ লোকজন বুঝতে পারে যে কোথায় আমি চিকিৎসা নেব, কার কাছে চিকিৎসা নেব, কখন চিকিৎসা নেব, আর চিকিৎসা ছাড়া কিভাবে এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায়। এই ব্যাপারে একটা লাইভ করার চিন্তা আমার মাথায় এসেছে এবং অলরেডি শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ। তো আজকে আমরা আমাদের এই লাইভে যে আলোচনাগুলো করব সেটা হলো প্রিমেচার ইজাকুলেশন, অর্থাৎ হলো অকাল বীর্যপাত, যেটা আমরা পুরুষদের মধ্যে বেশিরভাগ সময় দেখে থাকি। এই প্রিমেচার ইজাকুলেশন বা অকাল বীর্যপাত এ নিয়ে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিটিস, চিকিৎসক, কোয়াক, এদের মধ্যে অপপ্রচার হচ্ছে। সেটা আমার হেডেক নয়, কিন্তু হোমিওপ্যাথি নিয়ে এটা নিয়ে অপপ্রচার হচ্ছে, অর্থাৎ হোমিওপ্যাথির নাম ভাঙিয়ে যে চিকিৎসাগুলোর নামে অপচিকিৎসা চলছে। সেজন্য আমার এই আজকের লাইভ। চলুন প্রথমে আমরা ধারণা নেই যে আসলে প্রিমেচার ইজাকুলেশনটা কি, কখন হতে পারে। প্রিমেচার ইজাকুলেশন, প্রিমেচার শব্দের অর্থ হলো অকাল, অসময়ে, নির্দিষ্ট সময়ের পূর্বে। যখন কোনো কিছু নির্দিষ্ট সময়ের পূর্বে ঘটে যায় সেটাকে আমরা প্রিমেচার বলে থাকি। ইজাকুলেশন শব্দের অর্থ হলো এক্সিট, নির্গমন, কোনো কিছু উচ্ছ্বাসের সহিত বের হয়ে যাওয়া। সুতরাং প্রিমেচার ইজাকুলেশন শব্দের অর্থ হলো, বা পারিভাষিক শব্দে আমরা যদি যাই মেডিকেল টার্মে, সেটা হলো যে সঙ্গীর পরিপূর্ণ তৃপ্তির আগেই বীর্যপাত হওয়া। তো এই বিষয়টা কখন ঘটে? এটা কখনো কখনো রোগ, আবার কখনো কখনো রোগই নয়। অর্থাৎ হলো পরিস্থিতির কারণে কখনো কখনো প্রিমেচার ইজাকুলেশন হয়ে থাকে। আমরা এগুলো বিস্তারিত আপনাদেরকে আমাদের আলোচনায় বলবো। প্রিমেচার ইজাকুলেশন সম্বন্ধে ধারণা দিতে গেলে আমাকে সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে কাজ করতে হবে সেটা হলো আমরা যৌন অর্গান, অর্থাৎ হলো আমাদের যে যৌনাঙ্গ রয়েছে সেটা সম্বন্ধে, অর্থাৎ সেমিনাল ইজাকুলেশনটা কিভাবে হয়, সিমেনটা কোথা থেকে কিভাবে আসে সে সম্বন্ধে আমাদের একটু ধারণা নিতে হবে এবং আমাদের স্কোটাম সম্বন্ধেও একটু ধারণা নিতে হবে। চলুন আমরা সেই ধারণাটা নিয়ে আসি আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে। পাথওয়ে অফ স্পার্ম, অর্থাৎ স্পার্মের পথ যদি আমরা দেখতে চাই, আমরা যে স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছি সেটা হলো একটা স্কোটামের পিকচার। অর্থাৎ স্কোটামটা কিভাবে কোথায় বীর্য স্টোর করে সেটা আমরা শুরু দেখব।
সেটা হলো যে আমরা যে স্পোর্ট আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সাদা অংশ এবং এপিডাইমিস। এপিডাইমিসটা হলো স্কোটামের মধ্যে যে আমরা দেখতে পাচ্ছি যে নুডুসের মতো এক প্রকার ভেইন ভেসিকল গুলো দেখতে পাচ্ছি। এগুলো হলো আমাদের শুক্র বা সিমেন্ট উৎপাদন করে এবং সিমেন্ট উৎপাদন করে ইপিডাইমিসে সিমেন্ট ধারণ করে বা এখান থেকে শুক্রাণুগুলো সিমেন্টগুলো ট্রান্সফার হয় এবং পেনিসে যায়। কিভাবে যায় এটা আমরা দেখব। এবার আসি আমরা মেল জেনিটালিয়ার অঙ্গগুলো দেখতেছি। এখানে আছে ব্লাডার, ব্লাডারের পরে রয়েছে সেমিনাল ভেসিকল, পোস্টেড গ্ল্যান্ড, ভাস ডিফারেন্স, এপিডাইমিস, টেস্টিকল, ইউরেথ্রা, পেনিস। তো এটার পাথ ওয়েটা কোথায়? সেটা হলো স্কোটাম হলো স্টোর হাউস অফ সিমেন্ট। স্কোটামের মধ্যে হলো ফ্যাক্টরি বলতে পারি যে এটা সিমেন্টটাকে তৈরি করার পরে আমরা যখন ইজাকুলেশন হয় অর্থাৎ বীর্যপাত হয় ঠিক তার পূর্ব মুহূর্তে সে কি করে এই এপিডাইমিস এর থেকে চলে যায় ভাস ডিফারেন্স হয়ে সেমিনাল ভেসিকল। এখানে একটা ভেসিকল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ব্লাডারের উপরে, পোস্টেড গ্ল্যান্ডের উপরে। এই ভেসিকলে প্রেসার উত্তেজনার কারণে বা উত্তেজনার সেন্সিটিভিটির কারণে এই ইজাকুলেশনেরটা ত্বরান্বিত এবং ধীর আস্তে এগুলো হয়ে থাকে। তো সেমিনাল ভেসিকল থেকে চলে আসে ভাস এখান থেকে সরাসরি ইউরেথ্রায় চলে আসে এবং ইউরেথ্রা থেকে পেনিস থেকে ইজাকুলেশন হয়, এক্সিট হয়। এই প্রক্রিয়াটা খুব স্বাভাবিক প্রক্রিয়া নয়, অর্থাৎ কিছুটা জটিল প্রক্রিয়া। তো চলুন আমরা বিস্তারিত জানব। সেটা হলো যে আমাদের যে স্কোটাম রয়েছে দুটা, এই স্কোটামের মধ্যে সিমেন্ট তৈরি হয় এবং এই সিমেন্টটা ভাস ডিফারেন্ট হয়ে দেখি কেউ কমেন্ট করেছে সম্ভবত, ভাস ডিফারেন্ট হয়ে ইউরেথ্রা, সেমিনাল বেসিকেল হয়ে ইউরেথ্রা সরাসরি পেনিসে চলে আসে, পেনিস থেকে এক্সিট হয়ে যায়। আমি আমার এই লেকচারে যদি যারা অপ্রাপ্তবয়স্ক তাদের জন্য আমি বলবো যে এই ক্লাসটা আপনাদের জন্য নয়, জনসচেতনতার জন্য। বাঁচতে হলে জানতে হবে, এই চিন্তা চেতনা থেকে আমি এই ক্লাসটা শুরু করেছি এবং আমি বিস্তারিত বলবো যাতে একজন রোগীকে প্রতারিত না হতে হয়। তো চলুন, কেন সেমিনাল এই যে সময়ের অর্থাৎ আচ্ছা একটা প্রশ্ন থেকে যায় যে ভেসিকল এবং প্রিমেচার এজাকুলেশনটা কত সময়ের? এটা হতে পারে 1 মিনিট, 1 মিনিটের আগে হওয়া, হতে পারে 2 মিনিটের আগে, 5 মিনিটের আগে। অর্থাৎ আপনার সঙ্গীত চাহিদার তুলনায় যখন আপনি তাকে যথাযথ সময় দিতে পারছেন না, সেটাকেই আমরা প্রিমেচার এজাকুলেশন বলবো ওই কাপলের ক্ষেত্রে। কিন্তু কখনো কখনো এটা ডিফারেন্ট হয়ে থাকে, এগুলো আমি বিস্তারিত আলোচনা করব। মূলত প্রিমেচার ইজাকুলেশনের কারণ কি সেটা আমরা জানব। প্রিমেচার ইজাকুলেশন অর্থাৎ অকাল বীর্যপাতের যে কারণগুলো রয়েছে, মেজর যে কারণগুলো, সেগুলোর মধ্যে রয়েছে মাস্টারবেশন, তারপর রয়েছে সেক্সুয়াল অ্যাবিউজ। সেক্সুয়াল অ্যাবিউজটা কি? অর্থাৎ হতে পারে যে আপনি সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়েছেন, টিজ হয়েছেন, হতে পারে যে আপনি অল্প বয়সে কারো দ্বারা সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়েছেন। সেক্স উইথ সেক্সুয়াল ডিজিজ সাফারার, অর্থাৎ আপনি একজন সুস্থ মানুষ কিন্তু আপনার যে পার্টনার, যার সাথে আপনার সেক্সুয়াল অভিজ্ঞতা হচ্ছে বা হতে চলেছে, তার সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজ রয়েছে, গনোরিয়া, সিফিলিস অথবা অন্য কোনো রোগ। ফার্স্ট টাইম সেক্স বিকজ অফ লো কনফিডেন্স, সাধারণত এই বিষয়টা পুরুষদের মধ্যে কমন, অর্থাৎ
প্রথমবার এই ঘটনাটা ঘটে থাকে। তো আমরা যে কথা বলতেছিলাম, আমাকে শোনা যাচ্ছে কিনা যদি কাউ একটু কমেন্ট করে জানাতেন। এই ঘটনাটা পুরুষদের মধ্যে হয়ে থাকে, এটা প্রথমবারে অভিজ্ঞতা না থাকার কারণে হয়ে থাকে, এটা কোনো রোগ না। ক্রনিক ডিজিজ সাইড ইফেক্ট অফ মেডিসিন, কিছু কিছু মেডিসিনের সাইড এফেক্ট হেতু এই রোগ হতে পারে। বিশেষ করে যারা ডায়াবেটিসের ওষুধ সেবন করেন, হাই প্রেশারের মেডিসিন নিয়মিত সেবন করেন, অথবা স্নায়বিক বিভিন্ন রোগের চিকিৎসা হেতু কিছু মেডিসিন গ্রহণ করেন, তাদের বেলাও এই প্রিমেচার ইজাকুলেশনটা ম্যাক্সিমাম সময় দেখা দেয়। সবার ক্ষেত্রে দেখা দেয় সে কথা আমি বলছি না, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা এই বিষয়গুলো লক্ষ্য করেছি, দেখতে পেয়েছি। হেরিডিটারি অর্থাৎ বংশগতভাবে কখনো কখনো দেখা যায় ল্যাক অফ এসেনশিয়াল নিউট্রিয়েন্টস, অর্থাৎ আপনার শরীরে যে প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট দরকার, ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম, সেগুলোর যে সকল খাবার থেকে আসে সেই সকল খাবারগুলো অথবা ওই উপাদানগুলো যদি আপনার শরীরে না থাকে, সেক্ষেত্রে কখনো কখনো প্রিমেচার ইজাকুলেশন আমরা দেখতে পাই। এনজাইটি অর্থাৎ অস্থিরতা, উদ্বেগ, ফিয়ার, ভয়, সেগুলো থাকতে পারে। ল্যাক অফ লাভ অর ফেইথ, আমি এই কথাটা নিয়ে একটু গুরুত্বপূর্ণ আলোচনা করব, অর্থাৎ ল্যাক অফ ফেইথ অর উইথ ইয়োর পার্টনার, অর্থাৎ যখন আপনি আপনার পার্টনারের প্রতি প্রেম, ভালোবাসা এবং তার প্রতি স্যাক্রিফাইস এবং তার প্রতি আপনার চিন্তা চেতনার যে একটা কমিউনিকেশন, সেটা যদি সঠিকভাবে না হয়, সেক্ষেত্রে প্রিমেচার ইজাকুলেশন হয়ে থাকে। আসলে এই বিষয়টা নিয়ে একটু গুরুত্ব সহিত আলোচনা করা দরকার। সেটা হলো, আমরা অসুখ হলেই ট্যাবলেট এবং ক্যাপসুল হতে পারে একজন চিকিৎসকের উপর নির্ভর করি, কিন্তু না। যৌন স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাকে যে বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে সেটা হলো লাভ টু ইউর পার্টনার, অর্থাৎ আপনার পার্টনারকে ভালোবাসতে হবে। এই ভালোবাসাটা আসতে হবে রিয়ালিটির মাধ্যমে। আপনি যদি প্রকৃত ভালোবাসা তার মধ্যে তৈরি করতে না পারেন, তাহলে আমি বলবো যে গো টু ইয়োর সেক্সুয়াল লাইফ। প্রয়োজন বোধে আপনি সময় নিন, তার সাথে সময় ব্যয় করুন, তার আপনাদের মধ্যে যদি কখনো ভুল বোঝাবুঝি সেটাকে নিরসন করুন এবং সত্য বলার অভ্যেস করুন। তাহলে আপনি যখন আপনার এই চিন্তা চেতনা এবং দুজনের একটা কম্বিনেশন হবে, এই কম্বিনেশনটাই আপনার এই প্রিমেচার ইজাকুলেশনটাকে রোধ করতে পারে। এবার আসুন টেনশন। অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত হলে আপনার এই প্রিমেচার ইজাকুলেশন হতে পারে। অবসিটি অর্থাৎ মুটিয়ে যাওয়া, অনেক মোটা হয়ে যাওয়া, সেটাও হতে পারে। আরেকটা বিষয় যেটা জরুরি সেটা হলো পর্নোগ্রাফি। বর্তমান সময়ে পর্নোগ্রাফিটা একেবারেই সহজলভ্য, আপনি চাইলেই হাতের কাছে পর্নোগ্রাফিটাকে পেতে পারেন, একেবারেই সহজ। সুতরাং এই পর্নোগ্রাফির কারণে যখন আপনি পর্নো মুভি, পর্নো ছবি এবং এগুলো দেখছেন, তখন আপনার এই অ্যাটেনশনগুলো আপনার স্নায়ুর যে উত্তেজনা সেটাকে বাড়িয়ে দিচ্ছে, এবং এই বাড়িয়ে দেওয়ার কারণে আপনার মস্তিষ্কের যে প্রতিক্রিয়া, এটা ন্যাচারাল যে উপায় যারা আছে, অর্থাৎ যখন আপনি আপনার পার্টনারের কাছে যাবেন এবং পর্নোগ্রাফির যে মডেল এবং যারা আছে তাদের যে কম্পারিজনে সে তো ওইরকম নয়, কারণ সে প্রফেশনাল, যেটা আপনারা নীল ছবিতে দেখছেন। তো এই ক্ষেত্রে হয় কি, একটা কম্বিনেশন, অর্থাৎ ওই যে একটা চাহিদা, তাদের ওই যে অ্যাক্টিং, সেটার উপরে আপনার আগ্রহ থেকে যায়, এবং যার কারণে পরিপূর্ণভাবে সঙ্গীর প্রতি মনোনিবেশ আপনার কখনো চলে যায়। এবং কখনো কখনো যে রিয়াকশন টু সেক্সুয়াল বিহেভিয়ার, অর্থাৎ যখন একটা আপনি আপনার পার্টনারের কাছে গেলেন এবং এই পার্টনারের প্রতি যে আপনার রিয়াকশন, সেই রিয়াকশনটা কমে যায় পর্নোগ্রাফি দেখার কারণে।
সুতরাং এই পর্নোগ্রাফিও হতে পারে আপনার প্রিমেচার ইজাকুলেশনের একটা বড় কারণ। তো সুতরাং চলুন আমরা এটা কিভাবে রোধ করতে পারি। আরেকটা বিষয় আপনাদেরকে আসলে শেয়ার না করলেই নয়, সেটা হলো যখন আমরা এই অবস্থা বিবেচনা করে যখন প্রিমেচার ইজাকুলেশন আমরা ফিল করি, তখন আমরা কি করি, একজন চিকিৎসকের পরামর্শ নেই এবং চিকিৎসকের পরামর্শ নিলে কখন কখন আমরা বন্ধু বান্ধবের পরামর্শে কিছু মেডিসিন কিনে খাই, বিশেষ করে জিনসিং নামক, ভায়াগ্রা নামক ট্যাবলেট, এই সব ব্যাপার। সেগুলো কিরকম, যেমন আমি গুগলে সার্চ দিয়ে যে ছবিগুলো পেয়েছি, আমি কোনো কোম্পানির বিরুদ্ধে বলাটা বিষয় না, আমার বিষয়টা হলো যে জানানো, সেজন্য যাতে করে সবাইটা সচেতন হতে পারে। আপনারা দেখুন, রং অ্যান্ড লাইফ লং সাফারিং, আমি এই টাইটেলটা দিয়েছি। এখানে কতগুলো ছবি দেওয়া আছে, এই ছবি অনুযায়ী অসংখ্য, এখানে আমি কয়েকটা ছবি পেয়েছি গুগলে সার্চ দিয়ে, অসংখ্য নামে বেনামে এই কোম্পানিগুলো রয়েছে এবং এই কোম্পানিগুলো নামে বেনামের কোম্পানিগুলো বিভিন্ন রকম বাতের ওষুধ নামে, এটা শক্তিবর্ধক ওষুধ নামে, মাথা ঘোরানোর ওষুধ, বিভিন্ন রকম নামে এগুলো বাজারজাত করেন এবং এগুলো একবার খেলে ওই দিন বা 24 ঘন্টায় ওষুধগুলোর আসর ক্রিয়া থাকে। কিন্তু 24 ঘন্টা ক্রিয়া থাকলে আপনি ভাবতে পারেন যে না, আমি 24 ঘন্টায় তো খুব হিরো সেজে গেলাম, কিন্তু না, এই 24 ঘন্টা আপনার জীবনে খুব ভালো সময় দিয়ে দিলেও বাকি জীবনে আপনার একটা খারাপ বা দুঃসংবাদের চিন্তা থাকে। অর্থাৎ এই মেডিসিনগুলোর ম্যাক্সিমাম উপাদানগুলো খুঁজলে আপনি পাবেন যে এই মেডিসিনগুলোর মধ্যে কোনো ভেষজ নাই বললেই চলে। ম্যাক্সিমাম ওষুধগুলোর মধ্যে রয়েছে কেমিক্যাল এবং এই কেমিক্যালগুলো আপনার হার্টের সমস্যা করতে পারে, ব্রেইনে সমস্যা করতে পারে এবং ফাইনালি আপনার সেক্সুয়াল লাইফে একটা খারাপ অবস্থা ভবিষ্যতে লক্ষ্য করতে পারেন। এই মেডিসিনগুলো আপনার মেজাজকে খিটখিট করে দিতে পারে। অর্থাৎ যারা এগুলো সেবন করেছেন তাদের অভিজ্ঞতা আছে, আমি বলবো, আমি আমার অনেক রোগীর সাথে কথা বলেছি, ওনারা বলেছে যে স্যার এই ওষুধগুলো সেবন করলে চোখ অন্ধকার হয়ে যায় এবং কখনো কখনো ধুয়ো ধুয়ো দেখা যায়, চোখ লাল হয়ে যায়। তো সুতরাং এগুলোর আপনার জীবনের জন্য খুবই খারাপ একটা বিষয়। আমি এখানে একটা বিষয় বলতে চাই যে আপনি যখন যৌন সম্পর্কটাকে আমরা একটা বিষয় বলবো যে ধর্মীয় নীতিবোধের বাইরে যত যৌন সম্পর্ক আছে সেগুলোকে আমরা কখনোই এলাই করব না এবং সেগুলোকে না করব এবং ওই ধর্মীয় বিধিনিষেধ মেনে আমরা যেই যৌন সম্পর্কটা করি অর্থাৎ স্বামী স্ত্রীর মাধ্যমে, সেখানে আপনি এখানে বড় কিছু হওয়ার কিছুই নেই। অর্থাৎ আপনি আপনার সামর্থ্য এবং শক্তি আপনি আপনার স্ত্রীর সাথে শেয়ার করুন এবং বিষয়টা বুঝিয়ে বলুন এবং দুজনে যদি সমস্যা হয় দুজনে এই সমস্যাগুলো পরিত্রাণের চেষ্টা করুন, দেন আপনি এখান থেকে আরোগ্য হতে পারবেন। এগুলোর জন্য আসলে মেডিসিন নয়, আমি মেডিসিন আলোচনা করব। এবার আসুন বি অ্যাওয়ার, অর্থাৎ কি করবেন কি করবেন না। আমি যে জিনিসগুলো আপনাদেরকে দেখালাম সেই জিনিসগুলো অর্থাৎ ওয়ান টাইম সেক্সুয়াল প্রলঙ্গিং মেডিসিন, অর্থাৎ যে মেডিসিনগুলো একবার সেবন করলে কিছু সময় আপনি সেক্সুয়াল শক্তি পাবেন, সেই মেডিসিনগুলোকে আপনাকে বাদ দিয়ে চলতে হবে, সেগুলো কখনোই সেবন করা যাবে না। আনসেফ সেক্স, অর্থাৎ যেটা আপনার ধর্মীয় রীতিনীতি আপনাকে অনুমোদন দেয় না, সেই শারীরিক সম্পর্কগুলোকে আপনাকে এড়িয়ে চলতে হবে। আনসেফ প্লেস, অর্থাৎ যেখানে আপনার ভয় দুশ্চিন্তা কেউ চলে আসবে এরকম একটা অবস্থা থাকে, সেখানে আপনাকে এরকম চিন্তা চেতনা না করাই ভালো। ব্রুথেলস, অর্থাৎ হলো আপনারা বুঝেন যে বেশ্যালয়ে যাওয়া থেকেও আপনাকে বিরত থাকতে হবে। অর্থাৎ এইগুলো আপনাকে কখনোই করা যাবে না। হোয়াট টু ডু, কি করবেন, সেটা হলো হেলদি ডায়েট। হেলদি ডায়েটের মধ্যে কি, যেই খাবারগুলোর মধ্যে যৌন শক্তিবর্ধক কিছু খাবার রয়েছে সেগুলো আপনি খেতে পারেন। এগুলো আসলে হেলদি খাবার, শুধু যৌন শক্তি নয়, যে কাউ শক্তিবর্ধক হিসাবে খেতে পারেন। এই খাবারগুলোর মধ্যে রয়েছে খেজুর, কালোজিরা, মধু, তারপর প্রচুর শাকসবজি, তারপর রয়েছে কবুতরের
বাচ্চা ঝোল, শিং মাছ সহ এরকম বিভিন্ন রকম রঙিন ফল ইত্যাদি ইত্যাদি এগুলো খেতে পারেন। আর সেক্সুয়াল রোগ থেকে বাঁচার জন্য আপনাকে রিলিজিয়াস ভিউ, প্রোটেকশন এবং সেফ প্লেস অ্যান্ড টাইম এগুলো আপনাকে মেনটেন করতে হবে। হোয়েন টু ডক্টর, কখন আপনি চিকিৎসকের কাছে যাবেন? অর্থাৎ যখন আপনি দেখতে পেলেন যে আমি ডায়েট নিয়ন্ত্রণ করলাম, খাবার খেলাম, আমার কোনো বদ হ্যাবিট নেই, এবং ফাইনালি আপনার সিমেন খুব পাতলা হয়ে গেছে, পানির মতো, সেমিনাল ইজাকুলেশনে আপনি তৃপ্তি পাচ্ছেন না এবং ইরেকশনটা ইরেগুলার হচ্ছে এবং আপনার মাস্টারবেশনের ইতিহাস রয়েছে, সেক্সুয়াল অ্যাবিউসের ইতিহাস রয়েছে এবং ইনফ্লামেশন অফ পেলভিক জেনিটালি, অর্থাৎ আপনার যৌন যে অর্গানগুলো রয়েছে, যৌন যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে সেগুলো কোথাও প্রদাহ, কোথাও ব্যথা, ফাইনালি যে কোনো সমস্যা আপনি ফিল করতেছেন, তখন আপনার ডাক্তারের কাছে যেতে হবে। হুইচ ডক্টর আই রিকমেন্ড, অর্থাৎ আমি আপনাকে কোন চিকিৎসক দেখাতে বলবো, আপনি ওই চিকিৎসককে দেখেন। আমি যেটা বলবো যে হোমিওপ্যাথি ক্যান কিউর ইউ ন্যাচারালি, অর্থাৎ আপনি ন্যাচারাল কিউর যদি চান সেক্ষেত্রে হোমিওপ্যাথি আপনার জন্য বেস্ট। এখানে হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। সমস্যাগুলো কি, যে জন্য মূলত আমার ভিডিওটি করা, সেটা হলো হোমিওপ্যাথির নামে দেখবেন অসংখ্য ওয়েবসাইট, অসংখ্য পেজ, অসংখ্য ডাক্তার এগুলো রয়েছে যারা হোমিওপ্যাথির নাম ভাঙিয়ে চিকিৎসা করছে, যৌন চিকিৎসা, যার ফলশ্রুতিতে হোমিওপ্যাথির উপর আপনাদের আস্থা এবং চিন্তা চেতনা বিরূপ মন্তব্য তৈরি হচ্ছে। তাহলে আপনি কোন হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে যাবেন, কিভাবে যাবেন? এটা হলো যে আপনি যখন একজন পিওর হোমিওপ্যাথির কাছে যাবেন, সেটার জন্য আপনার সাইন অ্যান্ড সিমটম হলো একজন পিওর হোমিওপ্যাথিক চিকিৎসক আপনাকে শুধু যৌন রোগের কথার উপরে চিকিৎসা দেবেন না, অর্থাৎ আপনার সব কিছু, অর্থাৎ আপনার যতগুলো রোগ আপনি ভুগছেন এই সবগুলো রোগের উপরে চিন্তা করে আপনাকে মেডিসিন প্রয়োগ করবেন। এরকম একজন চিকিৎসকের কাছে আপনাকে যেতে হবে। চিকিৎসক হোমিওপ্যাথিতে চিকিৎসা নিলে আপনাকে একজন চিকিৎসক নির্বাচন করা খুবই জরুরি, অর্থাৎ যিনি হানিম্যানের নিয়ম অনুসারে প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে থাকে, অর্থাৎ টোটালিটি অফ সিমটম, আপনার এভরিথিং নিয়ে, অর্থাৎ সকল রোগ এবং রোগের পারিপার্শ্বিকতা, রোগ হিস্টোরি, ফ্যামিলি হিস্টোরি ইত্যাদি নিয়ে যিনি চিকিৎসা করবেন তার কাছ থেকে চিকিৎসা নেবেন, এবং যিনি আপনাকে একাধিক মেডিসিন প্রয়োগ করা থেকে বিরত থাকবে। বিশেষ করে যে আমি ফাইলগুলো দেখালাম, বড় বড় যে প্যাটেন্ট ফাইল, এগুলো দেওয়া থেকে বিরত থাকবে, এমন চিকিৎসককে আপনাকে দেখাতে হবে। ন্যাচারালি আপনি কিভাবে এই রোগ প্রিভেন্ট করবেন, সেটা হলো যে অ্যাভয়েড আনওয়ান্টেড সেক্সুয়াল রিলেশনশিপ, অর্থাৎ যেই সম্পর্কগুলো আপনার প্রয়োজন নেই সেই সম্পর্কগুলোকে আপনি এড়িয়ে চলুন। লাভ ইউর ওয়াইফ, আপনার স্ত্রীকে ভালোবাসুন, এবং আপনি যদি হতে পারে যে কখনো কখনো আপনার স্ত্রী বা আপনার স্বামী হতে পারে যে আপনার চেয়ে আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে হচ্ছে না, তাকে প্রয়োজন বোধে আপনি এডুকেশন দিন, শিক্ষা দিন, হাউ টু লাভ, হাউ টু কেয়ার ইত্যাদি ইত্যাদি এগুলো আপনি করতে পারেন। টেক স্যাক্রিফাইসিং মেন্টালিটি, অর্থাৎ হলো আপনি প্রত্যেকটা বিষয়ের সঙ্গীর ভুলগুলোকে শুধরিয়ে দিয়ে স্যাক্রিফাইস করার মন মানসিকতা তৈরি করুন। হেলদি ডায়েট গ্রহণ করুন, ডায়েট উইথ, অর্থাৎ হলো যেই সকল খাবারগুলো খেলে সেক্সুয়াল শক্তি নষ্ট হয়ে যায় সেই খাবারগুলো আপনি পরিহার করতে পারেন। মেক ইউর লাইফ জয়ফুল, অর্থাৎ আপনি আপনার জীবনটাকে, আমাদের জীবনের দুঃখ কষ্ট ভুল চিন্তা চেতনা এগুলো থাকবে, এগুলো থেকে আপনি একটা জায়গায় নিজেকে তৈরি করে নিতে হবে, কারণ হলো এই লাইফটা কিন্তু খুব অল্প সময়ের, এবং এই সময়টাকে যদি আপনি ভুলটাকে ধরে আপনার জীবনের ভিত তৈরি করেন তাহলে আপনি এগোতে পারবেন না। সেজন্য আপনার দরকার যে এই ভুলগুলোকে রেখে কিভাবে সামনে এগোনো যায়। হোমিওপ্যাথিতে কিছু অ্যাবিউজ হয়, অর্থাৎ হোমিওপ্যাথিক চিকিৎসায়
আমরা হোমিওপ্যাথিক চিকিৎসকগণ কখনো কখনো 3টে 4টে 5টি মাদার টিংচার দিয়ে থাকেন। বিশেষ করে যে মাদার টিংচারগুলোর অপব্যবহার হয় জিনসেং কিউ, হ্যামামিলিস, জিনসেন কিউ, অ্যাবেনা, আলফা, শিমুল, অশ্বগন্ধা, এই সব মাদার টিংচারগুলো অনেক সময় অনেক কোয়াক চিকিৎসকগুলো সকালে দুপুরে রাতে এভাবে করে মেডিসিনগুলো দিয়ে থাকেন। এই মেডিসিনগুলো আপনার বিশেষ করে টার্নেরা বা ডামিয়ানা নামক একটি মাদার টিংচার রয়েছে হোমিওপ্যাথিতে, সেটার অপব্যবহার খুব বেশি। সুতরাং এই মাদার টিংচার খাওয়া থেকে আপনি বিরত থাকুন। হোমিওপ্যাথির একটা পটেন্সি রয়েছে লাইকোপোডিয়াম, এর অপব্যবহারটাও বেশি। এই লাইকোপোডিয়ামটা যদি আপনি অপব্যবহার করেন সেক্ষেত্রে আপনি রোগ আরোগ্যের চেয়ে ধ্বজভঙ্গ হয়ে যাওয়ার উপক্রম হতে পারে। সুতরাং আপনি একজন সঠিক চিকিৎসকের কাছে এই চিকিৎসা নিন এবং তাহলেই আপনি এই যৌন রোগ থেকে আরোগ্য লাভ করতে পারবেন। এবং হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে আপনাকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা হলো আপনি আপনার চিকিৎসককে আশ্বস্ত করতে হবে যে আমার যথেষ্ট সময় রয়েছে, ডাক্তারবাবু আপনি আমাকে সঠিকভাবে চিকিৎসা দেন, আমাকে তাৎক্ষণিক কোনো মেডিসিন প্রয়োগ করার দরকার নেই যেগুলোর জন্য আমি বুঝতে পারবো যে আমার এই এখনই আমি আরোগ্য লাভ করেছি বা এখনই এরকম কিছু। আপনি আপনার চিকিৎসককে আপনার বর্তমান সময়ের অবস্থা, সেক্সুয়াল অ্যাবিউজ কি ছিল সেগুলো, আপনার পারিবারিক হিস্টোরি এবং আপনার বর্তমান মানসিক অবস্থা, আপনার সকল রোগগুলো কি করলে বাড়ে কি করলে কমে, আপনার খাবার ইচ্ছা কি, আপনার মানসিক অস্থিরতা কি, কোনো ভয় পেয়েছেন কিনা, কোনো আঘাত পেয়েছেন কিনা, হস্তমৈথুন রয়েছে কিনা, ইত্যাদি ইত্যাদি এই সম্বন্ধে আপনার চিকিৎসককে অবহিত করুন এবং আপনার ওই চিকিৎসক এগুলো জেনে আপনাকে একটা মেডিসিন প্রয়োগ করবেন এবং আপনার চিকিৎসককে যথেষ্ট সময় দিন, তাহলে আপনি সঠিক চিকিৎসা আশা করতে পারেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এই পার্টে আমি পরামর্শমূলক চিন্তা চেতনার বিকাশ ঘটানোর চেষ্টা করলাম। আমি একটা সেক্সুয়াল কেস নিয়ে আলোচনা করতে চাই যেটা আমি আমার চেম্বারে আমার রোগীকে কিওর করতে সম্ভব হয়েছে। আমি আমার এই কেসটাকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো আসুন আমরা এই কেসটা শেয়ার করি। আমার রোগীর নাম হলো মিস্টার আব্দুল্লাহ আল কাফি, এজ 35, ডেট 1/10/2020। আমি একটা ডেমো ডেট দিয়েছি। Sip complain he was very strong sexual ability at young age, but now he is not able to enjoy sexual life. He has sexual desire, অর্থাৎ তার যুবক বয়সে সে খুব ভালো যৌন কর্ম সম্পাদন করতে পারতেন। He has sexual desire excessive but no strong erection. সে খুব বেশি সেক্সুয়াল চিন্তা চেতনা তার রয়েছে কিন্তু তার স্ট্রং ইরেকশন হয় না, অর্থাৎ ইরেকশন হচ্ছে না। দিস ডেজায়ার মেক হিম ইনসান, অর্থাৎ প্রচুর সেক্সুয়াল চিন্তা চেতনা তাকে কি পাগলের মতো করে ফেলে। ইট ডিল হিম টু মাস্টারবেট টু মাচ, এবং শেষ পর্যন্ত সে বাধ্য হয় কি মাস্টারবেট করতে বাধ্য হয়। As a result of masturbation, he became impotency problem, এবং সে এই কারণে ধ্বজভঙ্গে চলে আসে। Now his ejaculation is quick and short in time. তার এই ইজাকুলেশনটা আগে যে দ্রুত ছিল না অর্থাৎ লং টাইম ছিল সেটা এখন শর্ট হয়ে গেছে। My observation, he informed me that he could not desire company and find solitude. আমি তার কাছ থেকে জানতে পেলাম যে তার সঙ্গী ভালো লাগে না, অর্থাৎ সে একা থাকতে পছন্দ করে, নির্জনতা খুঁজে। He has mental anxiety with suicidal tendency, অর্থাৎ তার মধ্যে রয়েছে মানসিক অস্থিরতা এবং আত্মহত্যার প্রবৃত্তি। He feel anger when cares him, অর্থাৎ যখন তাকে কেউ কেয়ার করে অর্থাৎ যত্ন নেয় তখন সে রেগে যায়। Very much flutters and urging to stool but flutters,
অর্থাৎ তার মধ্যে রয়েছে বায়ু নিঃসরণ এবং পায়খানা করতে যায় কিন্তু পায়খানা হয় না, ডায়রিয়ার ইতিহাস রয়েছে, এবং ইটিং ফিশ অ্যাগ্রাভেশন, মাছ খেলে বাড়ে, কমপ্লেইন অফ রেকটাম গোস টু জেনিটালি, অর্থাৎ রেকটামের সমস্যাগুলো তার জেনিটালিয়ায় চলে যায়। এই সমস্যাগুলো নিয়ে আমরা একটু রেপার্টরি করব এবং রেপার্টরি করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা এই রোগীটার এবং অ্যানালাইসিস আমরা করব। সুপ্রিয় হোমিওপ্যাথিক চিকিৎসক বৃন্দ, যারা আমার এই লেকচারটি শুনছেন, চাইলে আপনারা আপনাদের বই খাতা কলম নিয়ে বসতে পারেন এবং আমাদের সাথে এই কেসটা রেপোর্টাইজেশন করতে পারেন। এটা রেপোর্টারি করার জন্য আমরা রাডার 10 ইউজ করব এবং রাডার 10টাকে আমরা বের করে নেব এবং আমরা আসলে আমাদের লাইভের 31 অর্থাৎ আধা ঘন্টা হয়ে গেছে। আমি রেপোর্টরি করব। হ্যাঁ, ঠিক আছে, আমি দ্রুত রেপোর্টরি করছি এবং
সুপ্রিয় চিকিৎসক, হোমিওপ্যাথিক চিকিৎসক বৃন্দ, আমি যে মেডিসিনটা তাকে প্রেসক্রাইব করেছিলাম সেটা হলো, আমরা আগে কি ডাউট করলাম সেটা, the patient is so weak that he cannot talk after several time of diarrhea, I doubt IBS। অর্থাৎ আমি ধরে নিলাম যে তার আইবিএস ছিল এবং আইবিএস এর কারণে মাঝে মাঝে এটা চাপা পড়ে গিয়ে তার এই সমস্যাগুলো হয়েছে। several year is suffering from diarrhea, this symptom not so strong new but new symptom appear in sexual life। অর্থাৎ আমরা পেলাম তার পাতলা পায়খানা এবং পায়খানার পরে তার সেক্সুয়াল লাইফে এই সমস্যাটা তৈরি হলো। এবং কি পেলাম, আমরা কেসটা বিশ্লেষণ করে পেলাম লস অফ ফ্লুইড, অর্থাৎ তার মধ্যে প্রচুর পরিমাণে ফ্লুইডের ঘাটতি। কারণ হলো সে সেক্সুয়াল এক্সেস, অতিরিক্ত যৌনকর্মের কারণে ফ্লুইড ঘাটতি হয়েছে, ডায়রিয়ার কারণে ঘাটতি হয়েছে, রেজাল্ট অফ লুজিং ফ্লুইড কাম অন্টিং, এবং এর কারণেই হয়েছে তার কি যৌন দুর্বলতা রয়েছে। তাহলে আমি কি মেডিসিন তাকে পেট করলাম, এবং তার সব কিছু বিবেচনা করে আমি দেখলাম যে সে একজন সাইকোসিস মিয়াজমের রোগী এবং ফিক্সড আইডিয়া তার মধ্যে কাজ করছে। ডাক্তার সাহেব আমি এইটা করলে হবে, এইটা করলে হবে। অর্থাৎ আমি যখন প্র্যাকটিক্যালি যখন রোগীটাকে দেখলাম তখন আমি তার মধ্যে সাইকোসিস মিয়াজমের যে লক্ষণ চিন্তা চেতনাগুলোকে আমি খুঁজে পেলাম, এবং তাকে আমি এক ডোজ থুজা অক্সিডেন্টালিস প্রয়োগ করলাম। আপনার কাছে প্রশ্ন হতে পারে যে থুজা অক্সিডেন্টালিটিস কেন, যেখানে আমার চায়না সিমটম পেয়েছে, সবচেয়ে বেশি সিমটম পেয়েছে। হি ইজ বিয়ারিং এ সাইকোটিক ডিসপোজিশন, অর্থাৎ আমাকে সবসময় ডিসপোজিশন খেয়াল করতে হবে, এবং এই ডিসপোজিশনে আমি যদি শুধু চায়নাকে প্রয়োগ করি হয়তোবা আমি এটা আমার অভ্যাসগত কারণ, অর্থাৎ আপনি অ্যাফোরিজম 212 অর্থাৎ 212 অ্যাফোরিজমে আপনি যেটা পাবেন সেটা হলো যে আপনাকে ডিসপোজিশন জানতে হবে, রোগীর অবস্থার পারিপার্শ্বিকতা জেনে আপনাকে চিকিৎসা করতে হবে। সেক্ষেত্রে আমি 10 দিনের জন্য এই থুজাডেন্টালিস দিলাম এবং কোনো ইমপ্রুভমেন্ট নাই, কিন্তু রোগীর যে আকৃতি দেখে আমি বুঝতে পারলাম যে তার সাইকোসিস মিয়াজমের যে আধিক্যটা আছে সেটা তিরোধান হয়েছে, এবং তার মধ্যে আমি দেখতে পেলাম যে আবার তার সেই ডায়রিয়া শুরু হয়েছে, এবং ডায়রিয়াটার ধরন ছিল হাঁসে যেমন পায়খানা করে পাতলা পানির মতো এবং অনেক দূর চলে যায়, ঠিক এভাবে আমি তাকে প্রোটোপাইলাম প্রেসক্রিপশন করলাম। তো রোগী আমাকে 10 দিন পরে এসে আমাকে বলল যে ডাক্তার সাহেব আমার পায়খানাটা কমেছে কিন্তু সেক্সুয়াল ব্যাপারে আসলে আমি কোনো ফলাফল পাইনি। আসলে এই রোগীটি আমার খুব আস্থাভাজন ছিল, ওনারা আরো কিছু রোগী ভালো হয়েছে যার কারণে উনি আমার কাছে এসেছেন এবং ধৈর্য ধারণ করেছেন। তো এরপরে আমি ওনাকে চায়না দিলাম, এভাবে করে চায়না 2 থেকে 10 পর্যন্ত কন্টিনিউ করি এবং সে সম্পূর্ণ সুস্থ, এবং সে তার স্ত্রীকে একদিন নিয়ে আসে আমার কাছে এবং সে আমাকে বলল যে ডাক্তার সাহেব আপনি একজন মরা মানুষকে খুব ভালো করে দিলেন আর আমাকে চিকিৎসা করেন, আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে, এরকম কিছু। যাই হোক, তো উনি সুস্থ হয়েছেন। সুপ্রিয় হোমিওপ্যাথিক চিকিৎসক, ছাত্রছাত্রী এবং দর্শক যারা নন হোমিওপ্যাথিক, যারা আমার এই ভিডিওর দর্শক, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে যৌন চিকিৎসাটা আসলে একদিনের জন্য নয় আর একদিনে হয় না। এই চিকিৎসাটা করার জন্য একজন চিকিৎসককে রীতিমতো একটা রোগী নিয়ে গবেষণা করতে হয়। আমরা যেমন মেডিসিন নিয়ে গবেষণা করি, একজন রোগী নিয়ে গবেষণা করতে হয়, তারপরে একটা মেডিসিন প্রয়োগ করতে হয়, দেন আপনি সুস্থ হবেন। যারা রোগীরা আছেন তারা মনে করেন যে আমি আজকে কেন ভালো হচ্ছি না, এখনই কেন ভালো হচ্ছি না, এই যে চিন্তা চেতনা আপনি একজন ভালো চিকিৎসকের কাছে গিয়ে করবেন না। এই সুযোগে কিছু কোয়াক চিকিৎসকরা হোমিওপ্যাথির নামে কিছু প্যাটার্ন ধরিয়ে দেয়, কিছু অপহোমিওপ্যাথিক আর হোমিওপ্যাথির বাইরের চিকিৎসকদের কথা তো নাই, এবং তারা বিভিন্ন রকম অন টাইম মেডিসিন গুলো আপনাকে ধরিয়ে দিচ্ছে, এবং যার ফলশ্রুতিতে আপনি যখন সেবন করছেন তখন ভালো থাকছেন এবং যখন সেবন করছেন না তখন আপনার রোগের কিচ্ছু হচ্ছে না। সুতরাং এই যে আমার এই রোগীটা চায়না সিঙ্কোনা একটা সাধারণ মেডিসিন, এটা আমরা অহরহ আমাদের ডাক্তাররা ব্যবহার করেন, এবং যৌন রোগের জন্য যে এটা আপনি কিনে খাবেন না, এটা ওই রোগীর জন্য চায়নাটা সঠিক ছিল।
সেজন্য আপনি যৌন রোগের জন্য একজন সঠিক যৌন চিকিৎসকের কাছে যান, যিনি আপনার সঠিক চিকিৎসাটা করতে পারবেন। এবং সর্বোপরি আমরা আমাদের লাইভ এখানে শেষ করব। তার আগে একটি কথা, সেটা হলো আমরা সবসময় আপনাদের পাশে রয়েছি সুপরামর্শের জন্য। যে কোনো পরামর্শের জন্য আমাকে ইনবক্স করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকে আমি বিদায় চাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।